বিপিএল এর টিকিট বিক্রিতে অনিয়ম সহ মুজিব বর্ষের কনসার্টে প্রায় ১৯ কোটি টাকা লোপাটের অভিযোগ। বিসিবি কার্যালয়ে অভিযানে প্রাথমিক সত্যতা পাওয়ার দাবি দুদকের। প্রাথমিকভাবে মনে হচ্ছে যে অসঙ্গতি আছে, কারণ আপনি টিকিট সেলিং এর ব্যাপারটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন ৮ বছরে যেখানে ১৫ কোটি, ১ বছরেই ১৩ কোটি। বাংলাদেশের বিপক্ষে ২ টেস্ট খেলতে ঢাকায় জিম্বাবুয়ে ক্রিকেট দল। আগস্টে সীমিত ওভারের সিরিজ খেলতে আসবে ভারত, বিসিবির সূচি প্রকাশ। রহমতগঞ্জের স্বপ্ন ভেঙে ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস। ইনসানের অতিরিক্ত সময়ের গোলে ২-১ ব্যবধানে জয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির অনবদ্য ৮৩ রানের ইনিংসে বিশ্বকাপ বাছাই পর্বে টানা তৃতীয় জয় তুলে নিল বাংলাদেশ। স্কটল্যান্ডকে ৩৪ রানে হারিয়েছে টাইগ্রিসরা। প্রথমে ব্যাট করে ওয়ানডেতে দলীয় সর্বোচ্চ রান সংগ্রহের দিনে স্কটিশদের ২৭৭ রানের টার্গেট দেয় বাংলাদেশ। জবাবে ৯ উইকেটে ২৪২ রানে থামে স্কটল্যান্ড। এই জয় ভারত বিশ্বকাপের মূল পর্বে জায়গা পাওয়ার সম্ভাবনা জোরালো হলো জ্যোতিদের। টস ভাগ্যটা তৃতীয়বারের মতো পক্ষে পেলেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শুরুটা মন মতো না হলেও সময়ের সঙ্গে লাল সবুজের মেয়েরা ঠিকই মানিয়ে নিয়েছেন। ওপেনিংয়ে নামা ইসমা এদিনও রানে ফিরতে পারলেন না, ফিরেছেন ১৪ রানে। দ্বিতীয় উইকেট জুটিতে বড় রানের সম্ভাবনা তৈরি করে বাংলাদেশ। ফারজানা হক এবং শারমিন সুপ্তা মিলে গড়েন বড় জুটি, তবে খেলেছেন কিছুটা দেখে শুনে। স্ট্রাইক রেটটা শতকের নিচে ছিল দুই ব্যাটারের, তবে তাদের ব্যাটিং ফিট করে দেয় টাইগ্রেসদের। দারুণ খেলে 50-র দেখা পেয়েছেন ফারজানা। যদিও ইনিংসটা লম্বা করতে পারলেন না বাংলাদেশ নারী দলের প্রথম সেঞ্চুরিয়ান। ফিরে গেছেন ৮৪ বলে ৫৭ রান করে। সঙ্গ দিয়ে সুপ্তাও করেছেন 50। তিনিও সতীর্থের মতোই উইকেট দিয়েছেন ৫৭ রানে। তবে ফর্মে থাকা অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি খেলেন অনবদ্য এক ইনিংস। দলীয় রানটা যখন ২৫০ হওয়া কঠিন মনে হচ্ছিল, তখন হাত খুলে খেলেন ক্যাপ্টেন। প্রায় ১৫০ স্ট্রাইক রেটে রান তোলেন। 50 পেয়েছেন তিনি, তবে থেমে যাননি। বিশ্বকাপ কোয়ালিফায়ারে দুর্দান্ত সময় কাটাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক। প্রথম ম্যাচেই পেয়েছেন সেঞ্চুরি, এর পরের ম্যাচেও করেছেন 50, যার সুফল পেয়েছেন ডানহাতি ব্যাটার। আইসিসি ওয়ানডে নারীর র্যাঙ্কিংয়ে লাফ দিয়েছেন ১৬ ধাপ। এখন তার অবস্থান ১৭ নম্বরে। এদিকে এদিনও ৫৯ বলে খেলেছেন ৮৩ রানের অনবদ্য এক ইনিংস। তার ইনিংসের উপর ভর করে ২৭৬ রানের পুঁজি পায় বাংলাদেশ, যা নারী ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। জবাব দিতে নেমে শুরুতে ধাক্কা খায় স্কটল্যান্ড। দলীয় ১২ রানে মারুফার বলে বোল্ড হয়ে ফিরেন অ্যাবি। ওয়ান ডাউনে নামা অধিনায়ক ক্যাথরিন ব্রেস ফিরেছেন মারুফার শিকার হয়ে। এরপর অ্যালিসা, মেগান, ক্যাথরিনরা ফেরেন হতাশ হয়ে। ১১০ রানে ৭ উইকেট হারায় স্কটল্যান্ড। জয়ের কাছাকাছি চলে যায় বাংলাদেশ। তবে অষ্টম উইকেট জুটিতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন প্রিয়াংশ চ্যাটার্জি এবং রেচেল স্ল্যাটার। দুই ব্যাটার মিলে গড়েন ১১৫ রানের জুটি। তবে নাহিদা ১ ওভারে ২ উইকেট তুলে নিলে হাফ ছেড়ে বাঁচে বাংলাদেশ। যদিও বেশ কয়েকটি ক্যাচ মিস করেছে টাইগ্রেস, শেষ পর্যন্ত তার খেসারত দিতে হয়নি জ্যোতিদের। ৩৪ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। আর এক ম্যাচ জিতলেই বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করবে টাইগ্রেসরা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আর্থিক অনিয়মের ৩টি সুনির্দিষ্ট অভিযোগ এনেছে দুর্নীতি দমন কমিশন। বিসিবিতে এক অভিযানের পর এ কথা জানান দুদকের সহকারী পরিচালক। বিপিএল এর টিকিট বিক্রিতে অনিয়ম, তৃতীয় বিভাগ বাছাইয়ের দল নির্বাচন, অবৈধ আর্থিক লেনদেন সহ মুজিব বর্ষের কনসার্ট আয়োজনে টাকা লোপাটের অভিযোগ আনা হয়েছে বিসিবির বিরুদ্ধে। আরও কিছু নথিপত্র হাতে পাওয়ার পর পরবর্তী কার্যক্রম সম্পর্কে জানাবে দুদক। এদিকে দুর্নীতি দমন কমিশনকে সর্বাত্মক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী। দেশের পট পরিবর্তনের পর থেকেই গণমাধ্যমে উঠে আসে বিসিবির একের পর এক অনিয়মের গল্প। এতদিন সেগুলো নিয়ে দৃশ্যমান কোনো কার্যক্রম না থাকলেও এবার সেই অনিয়ম খুঁজে বের করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে হাজির দুর্নীতি দমন কমিশন। সত্যতা পেয়েছে নানা অভিযোগের।
বিপিএলে লাভের চেয়ে ক্ষতিটাই বেশি। বিগত দিনে এমন গল্পই শোনাতেন সাবেক বোর্ডকর্তারা। গেল ৮ বছরে টিকিট থেকে আয় মাত্র ১৫ কোটি, অথচ শেষ আসরই এসেছে ১৩ কোটি টাকা। সেই জায়গাতেই খটকা দুদকের। প্রাথমিক সত্যতা মিলেছে মুজিব শতবর্ষের নামে ১৯ কোটি টাকার দুর্নীতিরও। প্রাথমিকভাবে মনে হচ্ছে যে অসঙ্গতি আছে, কারণ আপনি টিকিট সেলিংয়ের ব্যাপারটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন। ৮ বছরে যেখানে ১৫ কোটি, এক বছরেই ১৩ কোটি। তাহলে আমরা রেকর্ডপত্র যেহেতু পেয়েছি, সেগুলো পর্যালোচনা করলে দেখলে বোঝা যাবে যে আসলে এখানে প্রকৃতপক্ষে কি অসঙ্গতি ছিল। এখানে ইন টোটালি প্রায় হচ্ছে ২৫ কোটি টাকার মতো হচ্ছে খরচ দেখানো হয়েছে, বাট অ্যাকচুয়াল খরচ হয়েছে ৭ কোটি সামথিং। এটার ব্যাপারে ফিনান্স ডিপার্টমেন্টের কাছে আমরা ডকুমেন্টগুলো চাইছি। প্রায় ১৯ কোটি টাকা মতো হচ্ছে অ্যানোমালিস আছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর এবার চালু হয়েছে ঢাকা তৃতীয় বিভাগ বাছাই পর্ব লিগ। অংশগ্রহণ করেছে ৬০ দল। কিন্তু আগে কেন বন্ধ ছিল এই লিগ? কিভাবেই বা তৃতীয় বিভাগ লিগে অংশ নিত নতুন ক্লাবগুলো? গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে সাবেক দুজন সহ বর্তমান এক বোর্ডকর্তার বিরুদ্ধে। বিগত বছরগুলোতে ২ থেকে ৩টা অথবা ৪টা টিম অংশগ্রহণ করত, আর এবছর ১ লক্ষ টাকা ফি করে দেওয়াতে ৬০টা দল অংশগ্রহণ করেছে। তাহলে বোঝা যাচ্ছে যে আগে হয়তো বা অংশগ্রহণ করার এরকম স্বাধীনতা ছিল না। আগের বোর্ডে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ছিলেন নিজামুদ্দিন চৌধুরী। এখনও তার কাঁধেই রয়েছে দায়িত্ব। স্বাভাবিকভাবেই অনেক বিষয় জানা থাকার কথা তার, যদিও তদন্তাধীন বিষয়ে মুখ খুললেন না সিইও। এটা একটা অভিযোগটা যেহেতু তদন্ত হচ্ছে, এই বিষয়ে আমার এই মুহূর্তে কিছু বলা ঠিক হবে না। আমাদের কাছে এই সংক্রান্ত যে সমস্ত ইনফরমেশন বা যে সমস্ত তথ্য বা ডকুমেন্টস আছে, এগুলো ওনারা চেয়েছেন। আমরা আমাদের রিলেভেন্ট ডিপার্টমেন্টকে বলেছি যে তথ্য বা উপাত্ত ওনারা চাচ্ছেন, সেগুলো দিয়ে ওনাদের সার্বিকভাবে সহযোগিতা করার জন্য। ৩ সদস্যের প্রতিনিধি দল এদিন অভিযান চালান বিসিবিতে। অভিযোগের প্রতিটা বিষয়ই পেয়েছেন প্রাথমিক সত্যতা। কয়েকদিনের মধ্যেই জমা দেয়া হবে মূল রিপোর্ট। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে তৃতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ দল। এদিন স্পিনারদের নিয়ে আলাদা সেশন করেছেন এই সিরিজের জন্য দায়িত্ব পাওয়া স্পিন বোলিং কোচ সোহেল ইসলাম। সাম্প্রতিক ব্যাটিং ব্যর্থতা ঘোচাতে হচ্ছে বিশেষ কাজ। দিগেন সিংহের ক্যামেরায় সিলেটে বাংলাদেশ দলের অনুশীলন কভার করেছেন অপু বণিক। স্নিগ্ধ শহর সিলেট তখন আড়মোড়া দিয়ে জাগেনি। সূর্য তেজ ম্লান করতে পারেনি ঘাসের ডগার শিশিরকে। তখনই জেমস পেমেন্টের অধীনে অনুশীলনে টাইগার। নির্ধারিত সূচির চাইতেও ১.৫ ঘন্টা আগে বাংলাদেশ দলের অনুশীলন দেখে বোঝাই যাচ্ছে নামের ভারিক্কিতে বড় না হলেও জিম্বাবুয়ের বিপক্ষে সাদা পোশাকের আভিজাত্যের সিরিজকে সামনে রেখে কতটা সিরিয়াস তারা। তৃতীয় দিনের অনুশীলন বিশেষ আরও একটা ভিন্ন কারণে। এদিনই যে গোটা দল নিয়ে মাঠে টাইগার হেডমাস্টার ফিল সিমন্স। প্রথম দিনে ১০ ক্রিকেটার আর দ্বিতীয় দিনের অনুশীলনে ছিল না সব কোচিং স্টাফ। মুস্তাক আহমেদের অনুপস্থিতিতে স্পিন বোলিং কোচ হিসেবেও এই সিরিজ বাড়তি চ্যালেঞ্জ সোহেল ইসলামের কাছে। লাক্কারতুরায় টেস্ট জিততে যে বাড়তি দায়িত্ব নিতে হবে তাইজুল মিরাজদেরই। এদিন তাই স্পিনারদের নিয়ে হলো আলাদা সেশন। ততক্ষণে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সূর্যের তেজ। মুশফিক, শান্তরা নিজেদের ঝালিয়ে নিচ্ছেন দ্বিগুণ উদ্যমে। সাম্প্রতিক সময়ে টাইগার ব্যাটসম্যানদের ব্যাটে রান খরা নিয়ে সমালোচনা হচ্ছে বিস্তর। নতুন টেস্ট সাইকেলের আগে এই সিরিজ তাই ব্যাটসম্যানদের ফর্মে ফেরার। অনুশীলনের ফাঁকে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে গেম প্ল্যানে সিমন্স। ২ পেসার নাহিদ আর হাসান মাহমুদ তুলেছেন গতির ঝড়। সব মিলিয়ে পারফেক্ট প্র্যাকটিস। যদিও নিয়ম মেনে পুরো অনুশীলন কভারের সুযোগ ছিল না গণমাধ্যম কর্মীদের। ২০ এপ্রিল প্রথম টেস্টের আগে ক্রিকেটাররা নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ পাবেন আরও ৪ সেশনে। তৃতীয় দিনের অনুশীলন শেষে টিম হোটেলে ফেরার সময় ক্রিকেটারদের উচ্ছ্বাস বলেই দেয় লাক্কারতুরায় দারুণ কিছুর অপেক্ষা। সবশেষ ৪ বছর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে জয় পেয়েছিল টাইগাররা। এবারের অনুশীলন আর বডি ল্যাঙ্গুয়েজই বলছে ৫ দিনব্যাপী এই যুদ্ধে সর্বশেষ হাসি কে হাসবে সেটা দেখতে হলে অপেক্ষা করতে হবে একদম শেষ দিন পর্যন্ত। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে অপু বণিক, সময় সংবাদ। বাংলাদেশের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে মঙ্গলবার বিকেলে ঢাকায় এসে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। কাল সকালে প্রথম টেস্টের ভেন্যু সিলেটে যাবে জিম্বাবুয়ে। বিমানবন্দরে জিম্বাবুয়ের ক্রিকেটারদের ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। ৫ বছর পর বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে ক্রেইগ আরভিন, শন উইলিয়ামসরা। সবশেষ ম্যাচে বাংলাদেশের কাছে ইনিংস ব্যবধানে হেরেছিল জিম্বাবুয়ে।
যদিও প্রথম টেস্টের ভেন্যু সিলেটে সুখদ স্মৃতি আছে আফ্রিকার দলটি 2018 সালে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের অভিষেক টেস্টে বাংলাদেশকে হারিয়েছিল দলটি, যদিও এরপর আর টাইগারদের বিপক্ষে জয়ের দেখা পায়নি তারা। আগামী রোববার প্রথম টেস্টে মুখোমুখি হবে দুদল। চট্টগ্রামে 28 এপ্রিল শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। গত বছর এই সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও টি-20 বিশ্বকাপের জন্য সূচিতে পরিবর্তন আনা হয়। বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় টি-20 সিরিজ খেলতে আসবে ভারত ক্রিকেট দল। এর আগে দুদলের মাঝে অনুষ্ঠিত হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। 17 আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই সিরিজে অংশ নিতে 13 আগস্ট টিম ইন্ডিয়া আসবে বাংলাদেশে। ওয়ানডে এবং টি-20-র 2টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে। 2 ফরম্যাটের 1টি করে ম্যাচ আয়োজন করবে চট্টগ্রাম। 19 বছরের অপেক্ষার অবসান হচ্ছে বাংলাদেশের টি-20 ক্রিকেটের। অপেক্ষার চাইতে আক্ষেপ শব্দটাই বোধ হয় এখানে মানানসই, কারণ 2006 সালে ক্রিকেটের এই ফরম্যাটে পথ চলা শুরু করার পর 1.5 যুগের বেশি সময় পার করলেও লাল সবুজে এসে বাইলেটারাল সিরিজ খেলার প্রয়োজনীয়তা অনুভব করেনি ভারত। অবশ্য পারফরমেন্স দিয়ে এমন পরিস্থিতি বাংলাদেশ তৈরি করতে পেরেছিল কিনা সেটাই বড় প্রশ্ন। ক্রিকেটীয় সম্পর্ক কিংবা স্বার্থ যে কারণেই হোক, অবশেষে ভারত আসছে বাংলাদেশের মাটিতে টি-20 সিরিজ খেলতে, এটাই বড় কথা। তার আগে অবশ্য ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দুদল। 3 ম্যাচের 50 ওভারের ক্রিকেট শেষে সমান সংখ্যক টি-20 ম্যাচ খেলবে বাংলাদেশ। এই জন্য টিম ইন্ডিয়া ঢাকা এসে পৌঁছাবে 13 আগস্ট। বাংলাদেশে এসে প্রথম দিন কোনো অনুশীলন করবে না রোহিত শর্মার দল, যদিও এই সিরিজে হিটম্যান আসবেন কিনা তা নিয়ে আছে সন্দেহ। এছাড়াও আরও কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে দেয়া হতে পারে বিশ্রাম। সে যাই হোক, পূর্ণ শক্তির দল নিয়েই 17 আগস্ট মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মিশন শুরু করবে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচও অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে 20 আগস্ট। এরপর দল চলে যাবে চট্টগ্রাম। 2 দিনের বিরতি দিয়ে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ওয়ানডে। একই ভেন্যুতে শুরু হবে টি-20 সিরিজ। প্রথম খেলা মাঠে গড়াবে 26 আগস্ট। এই ম্যাচের মধ্য দিয়েই বাংলাদেশে প্রথমবারের মতো বাইলেটারাল টি-20 সিরিজ যুগ শুরু হবে ভারতের। চট্টগ্রামে 1টি করে ওয়ানডে ও সমান সংখ্যক টি-20 খেলে দল আবারও চলে আসবে ঢাকা। হোম অফ ক্রিকেটে সিরিজের বাকি 2টো ম্যাচ অনুষ্ঠিত হবে 29 এবং 31 আগস্ট। সবকিছু মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের অপেক্ষায় বিসিবি। তবে কয়টি ম্যাচ ডে লাইট কিংবা ফ্লাড লাইটে অনুষ্ঠিত হবে তা এখনও নিশ্চিত করতে পারেনি বোর্ড। সিরিজ শেষ করে 1 সেপ্টেম্বর দেশে ফিরে যাবে টিম ইন্ডিয়া। এস এম ইকবাল, সময় সংবাদ। ক্যারিয়ারের শুরুতে করা ভুলগুলো আর মনে রাখতে চান না নাইম শেখ। সম্প্রতি ঘরোয়া লিগে তার রানের ফুলঝুরির পেছনে বড় করে দেখছেন পরিশ্রম, একাগ্রতা, ফিটনেস আর পরিবারের অবদান। নাইমের মতে তিনি এখন অনেকটাই পরিণত। জাতীয় দলে আবারও ফেরার দ্বার প্রান্তে থাকা এই ওপেনার চোখ রাখছেন আসন্ন লঙ্কা সিরিজে। সুযোগ পেলে সেখানেও ধরে রাখতে চান আগ্রাসী ব্যাটিং। নাইম শেখকে নিয়ে 2 পর্বের রিপোর্টের আজ থাকছে প্রথম পর্ব। মানুষ ভুল থেকেই শিখে, পরিণত হয় নাইম শেখে। ভাবতে পারেন একটু বেশি বলা হয়ে গেল, তবে যদি আপনি ঘরোয়া ক্রিকেটের নিয়মিত খোঁজ খবর রাখেন, এমন উপমা নিশ্চয়ই অতিরঞ্জিত মনে হবে না মোটেও, অন্তত রঙিন পোশাকে। সবশেষ 6 মাসে এনসিএল, বিপিএল আর ডিপিএল 2টা টপ স্কোরার। প্রিমিয়ারে এখন পর্যন্ত 2য় সর্বোচ্চ। এ নাইম অপ্রতিরোধ্য। অফ স্ট্যাম্পে দুর্বল নাইম সিঙ্গেলস বের করতে পারেন না। স্ট্রাইক রেট অ্যাভারেজ মানানসই নয় আধুনিক ক্রিকেটে। কদিন আগেও কত বদনাম তার। সেই নাইমের বদলে যাওয়া দৃষ্টান্ত। সঠিক বল নির্বাচন, শর্টের রেঞ্জে উন্নতি। জানতে চাওয়া তারই কাছে কিভাবে। যখন ডোমিনেট করে খেলতে চাইবেন তখন আপনার ডেফিনেটলি মাইন্ড সেট আপটা ওই লেভেলেরই থাকতে হবে যে আপনি কিভাবে খেলতে চান। আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট কিভাবে খেলতে চান, ডোমেস্টিকে আপনার যতগুলি টুর্নামেন্ট আছে আপনাকে কিভাবে কাউন্ট করতেছে অন্য প্লেয়াররা। তো এই জিনিসগুলি আমার কাছে অনেক ম্যাটার করে। আমার মাইন্ড সেট আপ মনে হয় এখন আমি পজিটিভভাবে চিন্তা করি, যেটা আমি 5 বছর আগে হয়তো চিন্তা করিনি যে আমার এইভাবে খেলা উচিত। ঐচ্ছিক অনুশীলনেও ঘন্টার পর ঘন্টা নেটে কাটানো। অফ সিজনে ছেলেবেলার কোচ আনোয়ার হোসেনের সঙ্গে ভুল ত্রুটি নিয়ে কাজ করা ব্যক্তিগত মাইন্ড আর ফিটনেস ট্রেনার, সবকিছুই নাইম করেছেন নিয়ম মেনে। অফ সিজনে স্পিন বল, পেস বল বোধ জায়গা নিয়ে অনেক কাজ করছে। 2019, 20, 21 ওইটা আমার থেকে
প্রায় 4-5 বছর আগে। তো ওই সময় আমি অনেক শেখার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ হুট করে একটা জিনিস শেখা যায় না, প্রসেস অনুযায়ী অ্যাজ এ ক্রিকেটার আপনি প্রফেশনাল লাইফ, পার্সোনাল লাইফ, বোথ লাইফে আপনাকে অনেক বেশি ডিসিপ্লিন থাকতে হবে। তাই তো এবার আর পেছনে ফিরে তাকাতে চান না ফরিদপুরের নাইম শেখ। ওপেনিং স্লটে নির্বাচকদের রাডারে থাকা এই ক্রিকেটার সব ঠিক থাকলে ফিরছেন লঙ্কা সিরিজেই। নেগেটিভ পজিটিভ এগুলি কখনো কোনো কিছু মাথায় নেওয়ার চেষ্টা করতেছি না, চেষ্টা করতেছি এখন ওয়েল ম্যাচুরড ক্রিকেট খেলার জন্য। 19-এ আমার ডেবু হয়েছে, এখন হচ্ছে 25। তো এতদিন ক্রিকেট খেলার পর আপনি যদি ওয়েল ম্যাচুরড না হইতে পারেন তাহলে এটা আমার নিজের ব্যর্থতা। তো আমি মনে করি এখন আমি গুড এনাফ, ওয়েল ম্যাচুরড। দারুণ ফর্মের পরেও ডিপিএলে দলকে সুপার লিগে তুলতে না পারার আক্ষেপ আছে নাইম শেখের। তবে তার দৃষ্টি 2027 ওয়ানডে বিশ্বকাপে আছে। জাতীয় দলে দেশি কোচিং স্টাফদের নিয়ে আলাদা দৃষ্টিভঙ্গি, সে গল্প থাকবে দ্বিতীয় পর্বে। এরা ছোটবেলা থেকে কিন্তু আমাদের দেখতেছে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। ওয়ানডে ক্রিকেটের 2 বল ব্যবহারের নিয়মে পরিবর্তন আসছে। দুবাই আইসিসির বৈঠকে এ বিষয়ে আলোচনা হলেও এখনও আসেনি চূড়ান্ত সিদ্ধান্ত। একদিনের ক্রিকেটে 1 থেকে 34 ওভার পর্যন্ত 2 প্রান্ত থেকে 2টো বল ব্যবহার করা হয়। প্রস্তাব করা হয়েছে এখন 35তম ওভার থেকে খেলা হবে 1 বলে। তখন কোন বল ব্যবহার করা হবে সেই সিদ্ধান্ত নেবে ফিল্ডিং করতে থাকা দল। তবে বল যদি পুরনো কিংবা খেলার অনুপযোগী হয় সেক্ষেত্রে অন্য বল ব্যবহার করা যাবে। 25তম ওভার থেকে এই নিয়ম চালু করার প্রস্তাব এলেও তা নাকচ করে দেওয়া হয়। 2011 সাল থেকে 2 বল ব্যবহারের এই নিয়ম চালু করে আইসিসি। সবশেষ সভায় যা পরিবর্তনের প্রস্তাব করেন সৌরভ গাঙ্গুলি। এছাড়াও টি-20 এবং টেস্ট ক্রিকেটের কিছু নিয়মেও পরিবর্তন আনার প্রস্তাব দেওয়া হয়েছে। রিভিউ শেষে পরবর্তী সভায় এই বিষয়ে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। ফুটবল অবকাঠামো উন্নয়নে নতুন করে সুখবর পেল বাংলাদেশ ফুটবল। এফসি বাজেটে 63% বৃদ্ধি করায় স্টেডিয়াম উন্নয়ন প্রকল্পে $2.5 মিলিয়ন পাচ্ছে বাফুফে, যা ব্যয় হবে মাঠ ও স্টেডিয়াম উন্নয়নে। এদিকে হামজার অন্তর্ভুক্তি ও র্যাঙ্কিংয়ে সুফল পাওয়ায় বাফুফেকে প্রশংসায় ভাসাচ্ছেন বিদেশি ফেডারেশনের কর্মকর্তারা। গত শনিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে বসে 35তম এএফসি কংগ্রেস, যেখানে অংশ নেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনও। এই কংগ্রেসের মধ্যে দিয়ে বাংলাদেশ ফুটবলের জন্য নতুন এক দুয়ার উন্মোচন হয়েছে। এএফসি থেকে প্রতি বছর $5 লাখ অনুদান পায় বাফুফে। এবার সেই বাজেট 63% বৃদ্ধি করেছে এএফসি। স্টেডিয়াম ও মাঠ উন্নয়নের জন্য এবার আলাদা করে $2.5 মিলিয়ন পাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আমাদের তারা খেলাধুলার প্রতি বিভিন্ন রিজনাল অ্যাসোসিয়েশনে ইনভেস্টমেন্ট বৃদ্ধি করেছে। এছাড়া এমইএতে আমরা $0.5 মিলিয়ন পাই, সেটা আমাদের এবছর একই আছে। পাশাপাশি আমাদের স্টেডিয়ামগুলোর উন্নয়নের জন্য স্টেডিয়াম প্রজেক্টে $2.5 মিলিয়ন আমাদেরকে তারা স্যাংশন করেছে। এদিকে ফিফা ফরওয়ার্ড প্রোগ্রামের অর্থ এখনও খরচ করতে পারেনি বাফুফে। গত বছরের ডিসেম্বরে কক্সবাজারে বাফুফে ট্রেনিং সেন্টার স্থাপনের কাজ শুরু করার কথা ছিল ফেডারেশনের। তবে জমি না পাওয়ায় সে অর্থ এখনও খরচ করতে পারেনি ফেডারেশন। তার মধ্যেই স্টেডিয়ামে উন্নয়নের জন্য আরও বরাদ্দ মিলল এএফসি থেকে। পরবর্তী কার্যনির্বাহী সভায় এই বিষয় থাকবে আলোচনায়। এটা ফিফার যে প্রজেক্ট হয়, একটা প্রজেক্টের সাথে আরেকটা প্রজেক্টে আপনার সমন্বয় করা পসিবল না। এটার জন্য ফিফা থেকে আমরা ডেডিকেটলি টাকা স্যাংশন অলরেডি হয়েছে। সো আমরা জমিটা হাতে পাওয়ার পরপরই আমরা এটা কাজ শুরু করব এবং আমরা এর জন্য প্রতিনিয়ত যুব ক্রীড়া মন্ত্রণালয় প্লাস ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের সাথে প্লাস ওইখানকার কক্সবাজারের ডিসির সাথে যোগাযোগ রাখছি। এদিকে হামজা চৌধুরীর লাল সবুজ জার্সি গায়ে জড়ানোর পর বাংলাদেশ ফুটবল নিয়ে আগ্রহ বাড়ছে সবার। ভারতের বিপক্ষে ম্যাচের পর র্যাঙ্কিংও এগিয়েছে বাংলাদেশ। সব মিলিয়ে দেশের বাইরেও প্রশংসা বেড়েছে বাংলাদেশ ফুটবলের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। ফেডারেশন কাপের খবর। দ্বিতীয় কোয়ালিফায়ারে রহমতগঞ্জের স্বপ্ন ভেঙে ফাইনালে উঠেছে বসুন্ধরা কিংস। কামাল বাবুর দলের বিপক্ষে 2-1 গোলের নাটকীয় জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। সাম্প্রতিক বাজে পারফরমেন্সের পর স্বস্তির জয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন ফুটবলাররা। আগামী 22 এপ্রিলের ফাইনালেও ধারাবাহিকতা ধরে রেখে দলকে শিরোপা উপহার দিতে চান ম্যাচ সেরা সাদউদ্দিন। অন্যদিকে হারের জন্য রেফারিকে কাঠগড়ায় তুলেছে রহমতগঞ্জ। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি চায় না তারা। কিংস
অ্যারেনায় একটা ঝড়ের পর বাঁধ ভাঙা উচ্ছ্বাস। কুমিল্লায় ঢাকা আবাহনী ও সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে মোহামেডানের কাছে হারের পর দ্বিতীয় কোয়ালিফায়ারে এলো স্বস্তির জয়। কিংস অ্যারেনায় পড়ন্ত বিকেলে জয়ের রঙিন উৎসবে মেতে উঠলেন ফুটবলাররা। ফেডারেশন কাপের ফাইনাল নিশ্চিত করা ফুটবলারদের ভালোবাসায় সিক্ত করেন সমর্থকরাও। ফুটবলাররাও তাদের কাছে এসে ভালোবাসার জবাব দেন। উল্টো চিত্র ছিল রহমতগঞ্জ শিবিরে। দাপুটে পারফর্ম করার পরও হেরে যাওয়ায় হতাশায় ভেঙে পড়েন কামাল বাবুর ছাত্ররা। অথচ ম্যাচের শুরু থেকে লাগাম ছিল রহমতগঞ্জের হাতেই। শেষ 2 ম্যাচের মতো এদিনও শুরুটায় ছন্ন ছাড়া ছিল বসুন্ধরা কিংস। 27 মিনিটে ফ্রি কিক পেয়েছিল রহমতগঞ্জ, তবে সলোমনের শটে মাথা ছোঁয়াতে পারেননি দলের কেউ। 40 মিনিটে কিংসের শেখ মোরসালিন সুযোগ হারালে গোলশূন্য থাকে প্রথমার্ধ। অবশেষে 76 মিনিটে নাবিব নেওয়াজ জীবনের পাশে গোল করেন সলোমান কিং। গাম্বিয়ান ফুটবলারের গোলে তৃতীয়বারের মতো ফাইনাল খেলার স্বপ্ন জাগে রহমতগঞ্জে। তবে 81 মিনিটে সে আশা মাটি করে দেন সাদুদ্দিন। তার দূরপাল্লার শটে সমতায় ফেরে বসুন্ধরা কিংস। নির্ধারিত সময় আরও কিছু সুযোগ নষ্ট করে দুদল। এতে 1-1 সমতায় শেষ হয় নির্ধারিত সময়। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। 107 মিনিটে উত্তেজনা ছড়ায় ম্যাচে। রহমতগঞ্জের তাজউদ্দিন ফাউল করে বসেন তার ভাই কিংসের সাদুদ্দিনকে। সেই ফাউলকে কেন্দ্র করে কিংসের মুজিবুর রহমান জনি ও রহমতগঞ্জের আক্কাস আলীর মধ্যে শুরু হয় হাতাহাতি। এতে যোগ দেন অন্যরাও। বাকবিতণ্ডায় কিছুক্ষণ বন্ধ থাকে ম্যাচ। 4 মিনিট পর রেফারিদের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। এরপরই চমক দেখান বদলিনামা ইনসান হোসেন। 113 মিনিটে রাকিবের লম্বা ক্রস থেকে হেডে গোল করে জার্সি খুলে উদযাপন করে হলুদ কার্ডও পান এই ডিফেন্ডার। আর তাতেই রহমতগঞ্জের স্বপ্ন ভেঙে ফাইনালের টিকিট কাটে বসুন্ধরা কিংস। ভাইয়ের সঙ্গে ফাউলের ঘটনা ম্যাচ শেষেই ভুলে গেছেন বলে জানালেন ম্যাচ সেরা সাদুদ্দিন। দলকে শিরোপা উপহার দেয়াই মূল লক্ষ্য তার। অতিরিক্ত সময়ের শেষ দিকে পেনাল্টি পেলেও রহমতগঞ্জকে তা দেননি রেফারি। হারের জন্য তাই কাঠগড়ায় রেফারিকেই তুলল রহমতগঞ্জ। এটা অনেক এক্সাইটমেন্ট, 2 ভাই 2 দলে এবং 2 ভাই যখন একসাথে ন্যাশনাল টিমে থাকি, এটার ফিলিংস ইজ ভেরি ডিফারেন্ট। তো এটা এক্সপ্লেন করা যাবে না। আমাদের টোটাল ফোকাস হচ্ছে ফাইনালে আমাদের এই ট্রফিটা নিব, দেন আমরা লিগ নিয়ে চিন্তা করব। একটা ভুল সিদ্ধান্তের কারণে একটা টিম ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এটা তো অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আমরা তো নিরুপায় যে আমরা ফেডারেশনের কাছে দেওয়ার পর, চিঠি দেওয়ার পরও তার ভেন্যুটাকে চেঞ্জ করলো না। এটাও আমরা দুঃখ প্রকাশ করতে চাই এবং রহমতগঞ্জ এমএফএস কখনো এটা আশা করে না যে এই ধরনের কার্যকলাপ। আগামী 22 এপ্রিল শিরোপার মঞ্চে বসুন্ধরা কিংস লড়বে ঢাকা আবাহনীর বিপক্ষে। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আজ সিগন্যাল ইদুনা পার্কে যাবে বার্সেলোনা। 4-0 গোলে এগিয়ে থাকায় অনেকটা নির্ভর হ্যান্সি ফ্লিক। অন্যদিকে মিরাকেলের আশায় বসে আছে বরুসিয়া ডর্টমুন্ড। ঘরের মাঠে তারা চমকে দিতে চায় কাতালুনিয়ানদের। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। এমনিতেই প্রথম লেগে এগিয়ে আছে 1-0 গোলে। তার উপর জার্মানি ভ্রমণের আগেই এসেছে বড় সুসংবাদ। সুস্থ হয়ে উঠেছেন দানি ওলমো, খেলবেন কোয়ার্টারের সেকেন্ড লেগে। ইউসিএল মঞ্চে আরও একটা হাই ভোল্টেজ ম্যাচের আগে এর চেয়ে বড় অনুপ্রেরণার কি হতে পারে বার্সেলোনার জন্য? লা লিগায় রীতিমতো উঠছে কাতালোনিয়ানরা। পানা হরকালে এই মৌসুমের ট্রফিটা যে বার্সাতেই যাচ্ছে তা অনেকটাই নিশ্চিত। কোপা দেল রের ফাইনালেও উঠে বসে আছে হ্যান্সি ফ্লিকের দল। চ্যাম্পিয়ন্স লিগেও যদি এখন সেমির টিকিট চলে আসে হাতে, তাহলে কোয়াড্রোপোলের স্বপ্নটাও যে সত্যি হয়ে যাবে জার্মান বসের জন্য। কোয়ার্টারে প্রতিপক্ষের মাঠে যাওয়ার আগে আত্মবিশ্বাসে টইটুম্বুর বার্সেলোনা, কারণ পরিসংখ্যান কথা বলছে তাদের পক্ষে। ইউসিএল ইতিহাসে এর আগে 160 ম্যাচের 159টিতেই প্রথম লেগে 4-0 গোলে জয়ী দল পেয়েছে সেমির টিকিট। আর যে এক ম্যাচে ঘটেছিল দুর্ঘটনা, সেটাও বার্সারই হাত ধরে। তাই সিগন্যাল ইদুনা পার্কে গোল শূন্য ড্র করলেও যে জয়ের হাসি থাকছে ফ্লিকের মুখে। ছেলেরা জানে তারা কতটা ভালো। আমরা 24 ম্যাচ হারিনি, এই রেকর্ড এখানেও বজায় রাখবো। তবে হার বা জয় নয়, আমার চিন্তায় ইউসিএল সেমিফাইনাল, সেখানে যেতে পারলেই আমি খুশি। 4-0 গোলে এগিয়ে থাকার মানে আমরা আগের ম্যাচটা ভালো খেলেছি। এখন কেবল সেই ধারাবাহিকতা ধরে রাখতে হবে। বার্সেলোনা থেকে অনেক সমর্থক এখানে এসেছেন, আমরা তাদের হতাশ করব না। অন্যদিকে গত মৌসুমের রানার্স আপ বরুসিয়া ডর্টমুন্ড শিবিরে এখন নিস্তব্ধতা। অবিশ্বাস্য নয়, রীতিমতো মিরাকেল ঘটাতে হবে তাদের সেমির টিকিট পেতে হলে। কোনো মন্ত্রেই যেন তাই কেটে যাওয়া সেই সুর ফিরিয়ে আনতে পারছেন না নিকো কোভাচ। ইতিহাসটাও পক্ষে নেই জার্মানদের। এমন বিরূপ পরিস্থিতি থেকে ঠিক কিভাবে জ্বলে উঠবে ডর্টমুন্ড, সেটাই এখন দেখার বিষয়।
যদিও আশা ছাড়ছেন না কোচ, জানালেন মিরাকলের অপেক্ষাতেই তিনি। আমি জানি আমাদের পরিস্থিতি আশাব্যঞ্জক নয়, কিন্তু ম্যাচের আগে আমি তো হেরে যেতে পারি না। ঘরের মাঠে ছেলেরা তাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে বার্সেলোনার জন্য ম্যাচটা কঠিন হবে। আমি সবাইকে বলছি, ফলাফল নয়, নিজেদের সম্মানের জন্য খেলো। প্রথম লেগে যা হয়েছে, আমরাও ততটা বাজে দল নই। চ্যাম্পিয়ন্স লিগে কখনোই বার্সেলোনার বিপক্ষে জিততে পারেনি বরুসিয়া ডর্টমুন্ড। 4 ম্যাচে 3 বার জিতেছে বার্সা, আর একটা ম্যাচ হয়েছে ড্র। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। এদিকে রাতের আরেক কোয়ার্টার ফাইনালে ভিলা পার্কে আতিথ্য নেবে প্যারিস সেন্ট জার্মেই। ঘরের মাঠে অ্যাস্টন ভিলাকে 3-1 গোলে হারিয়ে সেমির পথে অনেকটাই এগিয়ে পিএসজি। যদিও শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার প্রত্যয় উনাই এমিরির কণ্ঠে। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। উনাই এমেরি, লুইস এনরিকে, নাম দুটো শুনলে মনে হবে দুই দলের কোচ। এই তো, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে আজ যখন তারা দাঁড়াবেন নিজ নিজ দলের ডাগ আউটে, তখন পরিস্থিতি তাদের নিয়ে যাবে 9 বছর আগের একটা সময়ে। সেদিন ছিল পিএসজি আর বার্সেলোনার শীর্ষ 8-এ ওঠার লড়াই। প্রথম লেগে এমেরির পিএসজির কাছে 4-0 গোলে হেরে এসেছিল এনরিকের বার্সা, কিন্তু পরের লেগে ইতিহাস গড়ে 6-1 গোলে জিতে পিএসজিকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছিল বার্সেলোনা। আজ ঠিক বিপরীত অবস্থানে দাঁড়িয়ে দুই মায়েস্ত্রো। প্রথম লেগে 3-1 গোলে হেরেছে এমেরির ভিলা, এগিয়ে এনরিকের পিএসজি। 2016-তে নেইমার বলেছিলেন, 1 ভাগ সম্ভাবনার সঙ্গে 99 ভাগ বিশ্বাস মিলে গিয়েছিল বলেই জয় এসেছিল পক্ষে। আজ ঠিক একই কথা উনাই এমেরির কণ্ঠেও। কার স্কোয়াড কতটা ভয়ঙ্কর সে পার্থক্যে না গিয়ে তিনি জানালেন, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। আমরা আজ রাতে আমাদের সমর্থকদের জন্য বিশেষ কিছু করতে যাচ্ছি। পিএসজির বিপক্ষে আমাদের ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে। সেই সম্ভাবনাকে এখন আমাদের মাঠে বাস্তবে রূপান্তর করতে হবে। ঘরের মাঠে ফ্যানদের সমর্থনও থাকবে আমাদের সঙ্গে। অন্যদিকে শেষ প্রস্তুতিতে একেবারে নির্ভর ছিল প্যারিসিয়ানরা। লিগ 1-এর শিরোপা ইতোমধ্যে ঘরে তুলে ফেলেছেন তারা। ফ্রেঞ্চ কাপের পর ইউসিএলটা জিতে গেলে ট্রেবল জয়ের ইতিহাস গড়বে পিএসজি। তাই কোয়ার্টারের সেকেন্ড লেগ ছাপিয়ে তাদের স্বপ্ন এখন অনেক দূর। ভিলা পার্কে কাজটা সহজ হবে না জানেন লুইস এনরিকে, কিন্তু নিজেদের ছন্দ ধরে রাখতে পারলে অমীমাংসিত ম্যাচটাও যে তাদের নিয়ে যাবে পরের ধাপে। তাই তো শিষ্যদের বাড়তি কিছু না করে স্বাভাবিক নৈপুণ্যের দিকে মনোযোগী হতে বললেন স্প্যানিশ বস। ভিলা পার্কে আমাদের কাজটা সহজ হবে না, তারা চেষ্টা করবে যতটা কঠিন করা যায়। আমি জানি আমাদের সেই সামর্থ্য আছে, তবে আমরা যেহেতু এগিয়ে থাকবো তাই অতিরিক্ত চাপ নেওয়ার কিছু নেই। ম্যাচ শেষে একদল এগিয়ে যাবে, আরেক দল বাদ পড়বে। তাই সবসময় জয় নয়, মাঝে মাঝে কৌশলী হতে জানতে হবে। চলতি মৌসুমের আগে কখনোই মুখোমুখি লড়াইয়ে নামেনি অ্যাস্টন ভিলা এবং পিএসজি। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। লাহোর কালান্দার্সের হয়ে উইকেট নিয়েই চলেছেন রিশাদ হোসেন। পিএসএল এর দ্বিতীয় ম্যাচে 3 উইকেট শিকার করেছেন টাইগার স্পিনার। নিজের প্রথম ওভারের প্রথম বলেই শান মাসুদের উইকেট তুলে নেন রিশাদ। এরপর একই ওভারে আরও 1 উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং শক্তি ভেঙে দেন বাংলাদেশি লেগি। পরের ওভারেই তুলে নেন আব্বাস আফ্রিদির উইকেটও। লিওনেল মেসিকে নিয়ে সমর্থকদের সুখবর দিলেন লুইস সুয়ারেজ। 2026 বিশ্বকাপ খেলতে চান আর্জেন্টিন তারকা। স্প্যানিশ গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার। প্রিয় বন্ধুর সঙ্গে অবসর ভাবনা নিয়ে কখনোই কথা বলেন না সুয়ারেজ। তবে কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলার বিষয়ে মেসি সবসময় নাকি ইতিবাচক। দলকে শিরোপা উপহার দেয়া মেসির পক্ষে আবারও সম্ভব বলেও মনে করেন সুয়ারেজ। 18 ডিসেম্বর 2022 মরুর বুকে ঝড় তুলে আর্জেন্টিনাকে তৃতীয় শিরোপা উপহার দেন লিওনেল মেসি। ফুটবল দুনিয়াকে মন্ত্রমুগ্ধ করে রাখেন বিশ্বকাপ জয়ের নায়ক। মেসি শুধু মাঠে পারফর্ম করেননি, সতীর্থদের কাছ থেকে সেরাটা আদায়ও করে নিয়েছেন। ক্যারিয়ারে তাকে অধরা বিশ্বকাপ উপহার দিতে বুক চিতিয়ে লড়াই করেছেন আনহেল ডি মারিয়া ও মার্তিনেজরা। সতীর্থদের কাছ থেকে এমন ভালোবাসা খুব কম ফুটবলারেরই ভাগ্যে জোটে। কিন্তু ফুটবল নক্ষত্র লিওনেল মেসি তো আর অন্যদের মতো নন। ক্যারিয়ারে যা চেয়েছেন সৃষ্টিকর্তা তাকে দুহাত ভরে তাই দিয়েছে। কাতার বিশ্বকাপের পর 2024 কোপা আমেরিকাও জয় করে আলবিসেলেস্তে। ক্যারিয়ারে অপ্রাপ্তি বলতে আর কিছুই নেই, তবুও সমর্থকদের কাছে মেসির চাহিদা শীর্ষে। মেসির অবসর নিয়ে স্বপ্নেও ভাবতে চান না তারা। তবে তার সতীর্থ ও কোচদের প্রায়ই নানা প্রশ্ন শুনতে হয়। কবে অবসর নেবেন মেসি? 2026 বিশ্বকাপে আদৌ কি খেলবেন আর্জেন্টাইন তারকা?
এবার এ বিষয়ে স্বস্তির খবর দিয়েছেন মেসির প্রিয় বন্ধু ও দীর্ঘদিনের সতীর্থ উরুগুয়ের সাবেক স্ট্রাইকার লুইস সুয়ারেজ। 2026 বিশ্বকাপে মেসির ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক কথাই শোনালেন সুয়ারেজ। আমরা দুজন অনেক বিষয়ে কথা বললেও অবসর নিয়ে কখনোই কথা বলি না। জাতীয় দল নিয়ে মেসির ভালোবাসা অনেক গভীর। অবসরে যাওয়ায় আমি আর নিজেকে নিয়ে সেভাবে ভাবি না। তবে আমি মেসির চোখে মুখে আবারও বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছি। সে 2026 বিশ্বকাপে খেলতে চায়। আর্জেন্টিনাকে ব্যাক টু ব্যাক শিরোপা উপহার দেওয়ার লক্ষ্য তার। আমার মনে হয় সে এটা বাস্তবায়ন করতে পারবে। 2026 বিশ্বকাপ হবে কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে। এরই মধ্যে মূল পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আগামী বছর জুনে মেসির বয়স হয়ে যাবে 38। ইনজুরিতে পড়ে প্রায় মাঠের বাইরে ছিটকে যান ইন্টার মায়ামি তারকা। তবুও তাকে ঘিরেই স্বপ্নবাজ আর্জেন্টিনা। বিশ্বকাপ ছাড়াও ব্যাক টু ব্যাক কোপা আমেরিকা শিরোপা দেশকে উপহার দিয়েছেন 8 বারের ব্যালন ডিওর জয়ী তারকা। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে 46টি ট্রফি তার সমৃদ্ধ ক্যারিয়ারে। আরও একটা বিশ্বকাপের স্বপ্ন দেখতেই পারেন মেসি। পারভিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে টানা তৃতীয় জয় বাংলাদেশের। স্কটল্যান্ডকে 34 রানে হারালো টাইগ্রেসরা। ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে নিগার সুলতানা জ্যোতি। প্রাথমিকভাবে মনে হচ্ছে যে অসঙ্গতি আছে, কারণ আপনি টিকিট সেলিং এর ব্যাপারটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন। 8 বছরে যেখানে 15 কোটি, 1 বছরেই 13 কোটি। বিপিএল এর টিকিট বিক্রিতে অনিয়ম সহ মুজিব বর্ষের কনসার্টে প্রায় 19 কোটি টাকা লোপাটের অভিযোগ। বিসিবি কার্যালয় অভিযানে প্রাথমিক সত্যতা পাওয়ার দাবি দুদকের। রহমতগঞ্জের স্বপ্ন ভেঙে ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস। ইনসানের অতিরিক্ত সময়ের গোলে 2-1 ব্যবধানের জয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। এই ছিল খেলার সময়। সঙ্গেই থাকুন সময়ে।